আইএসএফের সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমানবাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফের থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালামও হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে এসে গুজব ছড়ালে হবে? মোহাম্মদ সেলিম সাহেব বলছে হোয়াটসঅ্যাপে অনেক কিছু আছে, ওই রকম বলে লাভ নেই, যা আছে প্রকাশ করুক, যা আছে প্রকাশ করুক। মোহাম্মদ সেলিম সাহেবরা যদি কিছু থেকে থাকে সাপ ব্যাং থাকলে প্রকাশ করুক। ওই রকম পাবলিককে আর বোকা বানানো যাবে না। এখন পাবলিক অনেকটা সচেতন, এই হাতে সোশ্যাল মিডিয়া হাতে এসে গিয়েছে, কিন্তু আমরাও অপেক্ষায় আছি কবে হোয়াটসঅ্যাপটা প্রকাশ করবে। তারপরে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যাদবপুর সিটটা যখন আইএসএফ চেয়েছিল, যাদবপুরের ভৌগোলিক অবস্থান তুলে আলিমুদ্দিনের বড় নেতারা, সিনিয়র নেতারা আমাদের নেতাদের সাথে যে আচরণ করেছে, বিশ্বজিৎদা কোথায় কেন আসো, এই বিশ্বজিৎদাও গিয়েছিল, যে আচরণ করেছে আমরাও প্রেস কনফারেন্স করে বলবো, আমরা রেডি আছি। কি ওরা লিখিতভাবে দিয়েছিল 8টা আমাদের দিতেই হবে, সত্যি কথা। লাস্টে আমরা বললাম দেখো তুমি ডায়মন্ড হারবারে লড়ো আর 4টি আসন আমাদের কাছ থেকে নাও, সিপিএম দেবে নিজের কোটা থেকে। হারবারে দাঁড়াই তাহলে 5টা দেবে। এবার প্রশ্ন, আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো না আমি হরিয়ানাতে দাঁড়াবো, আলিমুদ্দিন স্ট্রিট ঠিক করে দেবে না আমাদের এই আমার রাজ্য নেতৃত্ব ঠিক করবে? আপনারা বলুন, কে ঠিক করবে? আলিমুদ্দিন স্ট্রিট ঠিক করে দেবে আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো? আমাদের পার্টির গণতন্ত্র আছে তো, আমাদের পার্টির গণতন্ত্র আছে তো। স্বাভাবিকভাবে সিপিএমের রাজ্য সম্পাদকরা সেই অর্থে এমপি ইলেকশনে দাঁড়ায় না, কিন্তু মোহাম্মদ সেলিমকে দাঁড় করিয়েছে কেন? পার্টি চেয়েছে বলে। মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করছে যে আপনি মুর্শিদাবাদে গেছেন কেন? পার্টি পাঠিয়েছে বলে গিয়েছে। উনি আপনার ঝাড়গ্রামে দাঁড়ায়নি কেন? পার্টি দাঁড় করায়নি বলে। এটাই তো নাকি? তো জ্যোতি বসু তো প্রধানমন্ত্রী হতো, আমরা বাঙালি প্রধানমন্ত্রী পেতাম। হ্যাঁ, আজকে বাঙালি প্রধানমন্ত্রী হলে বাংলা দিল্লির দরবারে আরও মাথা তুলে থাকতো, কিন্তু কেন হয়নি? পার্টি চাইনি বলে। এটা তো পার্টির গণতন্ত্র, ইন্টারনাল ডেমোক্রেসি। তো কথা হচ্ছে আমাদেরকে ওই 5 অবধি বলুন ভাই, আমরা নাপতে নাপতে 7-এ নেবেছি, ওরা 5-এ কেন আর 2টো দিতে পারলো না? ওরা বারবার কি বলছে? বিজেপি ভোটকে কাটাকাটি না হয়। আমরাও বলছি বিজেপির ভোটকে কাটাকাটি না হয়, তৃণমূলও বলছে বিজেপির ভোটকে কাটাকাটি না হয়। তাহলে ও সিপিএমের কথা যদি আমরা শুনি, তাহলে 2019 সালে যদি আমি তথ্য দেখি, 18টা যে সিট বিজেপি পেয়েছিল, কংগ্রেস আর সিপিএম মিলে লেফট ফ্রন্ট মিলে কত ভোট কেটেছিল জানেন? প্রায় 10-এর অধিক সিট এরকম আছে যারা এই ভোট কাটাকাটিতে বিজেপি চলে এসেছে। তাহলে 2019-এর কথা ভেবে সবাইকে কংগ্রেস, আইএসএফ, সিপিএম সবাই তুলে দিয়ে চলো সবাই মিলে বলি তৃণমূলকে জিতায়, বিজেপিকে আটকায়। এদের কথা অনুযায়ী বিজেপিকে আটকাতে হবে। ও শুধু বিজেপিকে আটকানোর দায়িত্ব চাচারা নেবে না, বিজেপিকে আটকানোর দায়িত্ব দলিতরা নেবে না, বিজেপিকে আটকানোর দায়িত্ব আদিবাসীরা নেবে না, আর ওনারা মজা মারবে, অর্থাৎ ক্ষমতায় থাকবে। আমাদের কথা বিজেপিকে আটকানোর দায়িত্ব সকলে মিলে নেব। ওই বিজেপিকে আটকাবার নাম করে তুমি আমাকে 5টা দিয়ে চুপ করে বসিয়ে রাখবে, ও হতে দেওয়া যায় না। আমরা শেষ অবধি বলেছিলাম যে আমরা আলোচনা চলছে, শেষ হয়নি আলোচনা, ফাইনাল হয়নি। তার মধ্যে থেকে দেখি হঠাৎ আলিমুদ্দিন স্ট্রিট থেকে এতটা জায়গায় প্রার্থীর নাম সহ ঘোষণা করে দিল। যদি জোট করার ইচ্ছে থাকতো আলোচনা করতো, ফাইনাল আলোচনার পরে তো নামটা ঘোষণা করতে পারতো। ঠিক 2021-এ ওদের ইচ্ছে ছিল, ওই জন্য ফাইনাল আলোচনার পরে নামটা ঘোষণা করেছিল। কিন্তু এখানে বামপন্থী বন্ধুদের অনেকের ইচ্ছা নাই বলে তারা আলোচনা না করেই নামটা ঘোষণা করে দিল। মানে এটা কি? তারপর আপনাদের বলছি, মোহাম্মদ সেলিম সাহেব অনেক হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, বলছি ওনাকে দেখাতে বলুক, ওনাকে হোয়াটসঅ্যাপের যে কনভারসেশন জনমানুষে আনতে বলুক। আপনাদের বলে রাখি, আমার পার্টির লোকও জানে না, এই আজকে আপনাদের ডিসক্লোজ করছি, আমি আলিমুদ্দিনের কোনো বড় নেতার সাথে চুপি চুপি গিয়ে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম চুপি চুপি গিয়ে, আমি পার্টিকে বলিনি, আজকে বলছি, গতকালকেই মোহাম্মদ সেলিম সাহেবের ওই অসত্য কথার জবাব দেওয়ার জন্য বলছি, পার্টির বড় নেতার সাথে চুপি চুপি গিয়ে বসেছিলাম, মানে হাতে পায়ে ধরার মতো করেছি আমি, যে এই জন্যই যে ভাই স্যার, যে এখনও বুঝুন যে আমরা যদি একসাথে লড়াই করি বিজেপি তৃণমূলকে সহজেই কোণঠাসা করে দেবো, বাংলা থেকে বিজেপি তৃণমূল মুক্ত করে দেবো আমরা।
যে আপনারা মেনে নিন। এটাও বলেছিলাম যে 6টা, এই আজকে আপনাদের বলছি 6টা, কারণ মালদা উত্তর কংগ্রেসের সাথে আমাদের জোট হয়নি, মালদা উত্তরটা বাদ দেন, 6টা সিটে দাঁড়াবো। কিন্তু তারাও রাজি হয়নি। কারণ কি বলুন তো, কারণটা কি? তারা কোনো মতেই চায় না খামচিহ্ন, এই দলিতের প্রতীক, আদিবাসীর প্রতীক, মুসলমানের প্রতীক, বঞ্চিত মানুষের প্রতীক, শ্রমজীবী মানুষের প্রতীক, শোষিত মানুষের প্রতীক, অত্যাচারী মানুষের প্রতীক পার্লামেন্টে যাক। কারণ এ গেলে পেছনে টাইট করার কেউ নাই, তো পেছনে তো টাইট করতে পারবে না, এ যাবে গিয়ে আগুন ঝরাবে। গণতন্ত্রের কথা বলবে, যে কথা বলবে আগুন বার হবে, যেই থাকুক না কেন সামনে মন্ত্রী ভয় পাবে। সেই জন্য এরা চায় না এদেরকে পার্লামেন্টে যাক, ওরা জোট করেনি। কি করতে পারি আমরা? অনেক কথা বলছে যে কি জামা বড় ছোট। একটা কথা বলি আমার প্রশাসনের বন্ধুদের সহযোগিতার জন্য যে সুষ্ঠুভাবে এই প্রোগ্রাম সম্পূর্ণ হতে চলেছে, এদেরকেও আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আপনারা উপস্থিত হয়েছেন, নতুন করে আর বলতে লাগবে না। জুন মাসের 1 তারিখে এই যাদবপুর লোকসভার ভোটের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। যাদবপুর লোকসভা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী দাঁড় করিয়েছে। তারা যে যার মতোভাবে বক্তব্য দিচ্ছে, যে যার মতোভাবে আরও বক্তব্য দেবে। সবাই মিষ্টি মিষ্টি কথা বলছে, সবাই বলছে আমাদেরকে পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে কথা বলবো। ইতিপূর্বে যারা আপনাদের ভোট নিয়ে আপনাদের কথা বলেনি তারা আবার বলছে, বা যারা ইতিপূর্বে আপনারা 17 বার ভোট দিয়ে যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে পাঠিয়েছিলেন আপনাদের ভালোর জন্য, আপনাদের পক্ষে যাতে আইন তৈরি হয় সেটা বলার জন্য। কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয় বা বলছি, প্রতিবার ভোটের আগে আসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কাকা জ্যাঠা মামা পিসি খালা চাচি ফুপু ভোটটা দাও, তোমার হয়ে আমি লড়াই করব। ভোটটা মিটে গেল, এই কাকা এই চাচা এই চাচি এই ফুপু মাসি পিসি জ্যাঠা যখন আবার তাকে গিয়ে বলবে যে আমার ছেলের এই সমস্যা, বাচ্চা যে স্কুলে পড়ে টিচার নাই, আমাদের লোকাল হসপিটালে ডক্টর নাই, নার্স নাই, ইসিজি মেশিন থাকলেও ওই প্লেট নাই যেটা রিপোর্ট আসবে, প্লেট থাকলেও রিপোর্টটা প্রিন্ট হওয়ার জন্য প্রিন্টের কাগজ নাই। আপনারা এখানকার বারাইপুরে পেয়ারা বিখ্যাত, জিআই ট্যাগ লাগালেও এই পেয়ারাটা যাতে বিদেশে গিয়ে যাতে বিক্রি করলে ডলার আসবে এখানকার পেয়ারা চাষিদের, এই সমস্ত কথা বলার জন্য যদি আবার খুঁজতে যান তাকে পাওয়া যায় না। তাই বন্ধুগণ, এবার নির্বাচন আসছে, 1 তারিখে ভোট আছে জুন মাসের। সবাই মিষ্টি মিষ্টি করে বলবে আপনাদেরকে, আমরাও যেমন বলছি, তৃণমূলে বলবে, বাম কংগ্রেসের জোট হয়েছে তারাও বলবে। তবে জোট হয়েছে কি হয়নি আমি নতুন করে বলবো না, শুধু এতটুকুই বলতে চাই, কুচবিহারে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে। তাহলে ওখানে কাদের সুবিধা করে দিচ্ছে হাত চিহ্ন আর লাল ঝান্ডা মিলে? কোন বিজেপি কোন তৃণমূলের সুবিধা করে দিচ্ছে? এটা আলিমুদ্দিন স্ট্রিট আর প্রদেশ কংগ্রেসকে কিন্তু জবাব দিতে হবে। আইএসএফ নাকি ডিস্টার্ব করছে আপনার পুরুলিয়াতে, ওখানে নেপাল মাহাতো হাত চিহ্নকে সামনে রেখে ভোটে দাঁড়িয়েছে, আবার সিংহ চিহ্নকে সামনে দিয়ে আবার প্রার্থী দিয়েছে লাল ঝান্ডা। তাহলে ভাই কি জোট হচ্ছে? এরা জোট করছে, বলছে ইন্ডিয়া জোট হয়েছে, এদের লড়াই নাকি বলছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, ইন্ডিয়া জোটের মূল মুখ যিনি রাহুল গান্ধী, তার বিরুদ্ধে কেরল এই লাল ঝান্ডারা প্রার্থী দিয়ে তাকে হারাবার চেষ্টা করছে। এটা বললেই আইএসএফ খারাপ, দেখো ওই বিষয় যাচ্ছি না। বিজেপি আসবে, বিজেপির মতো বক্তব্য দিয়ে ভোট চাইবে। বিভিন্ন রাজনৈতিক দল যারা আরো প্রার্থী দিয়েছে তারা তাদের মতো ভোট চাইবে, নির্দল থেকে যারা দাঁড়িয়েছে তারা তাদের মতো ভোট চাইবে। প্রত্যেকের অধিকার আছে ভোট চাওয়ার, প্রত্যেকের রাইট আছে কন্টেস্ট করার। যারা কন্টেস্ট করছে
তাদেরকে যে আমরা বলি না ভোট কাটছে, হ্যান করছে ত্যান করছে, আমার মনে হয় তাদেরকে অপমান করা হচ্ছে এবং অনৈতিক কথা বলা হচ্ছে। তারা সংবিধান বহির্ভূত কিছু কাজ করেনি। ইসিআইয়ের গাইডলাইন মেনে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে ওটাকে মেনে তারা কন্টেস্ট করছে। প্রত্যেকের রাইট আছে, আপনি চাইলে আপনিও কন্টেস্ট করতে পারেন। দলিত আদিবাসীদের জন্য 12,500 টাকা কন্টেস্ট করার জন্য ওখানে ডিসিআর কেটে জমা দিতে হয়, আর নন দলিত আদিবাসীদের জন্য, নন আদিবাসীদের জন্য 25,000 টাকা আপনি আমি যে কেউ কেটে ডিসিআর কেটে আপনি আমি কন্টেস্ট করতে পারি। এটা অধিকার আছে, আর কিছু গাইডলাইন আছে সেগুলো মেনটেন করতে হবে। বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয়, আমরা ইতিপূর্বে 17 বার এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছি। এই 17 বার এমপি করে পার্লামেন্টে পাঠানোর ফলে ওই এমপিগুলো কি হয়েছে, 5 বছর শেষ হওয়ার পরে পেনশন পাচ্ছে, মোটা অঙ্কের টাকা একটা মাসে মাসে পেয়ে যাচ্ছে। যারা ভোট দিয়ে এই রৌদ্রতে চটে বসে যারা ভোট দিয়ে দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করে পার্লামেন্টে পাঠালেন, তাদের হয়ে পার্লামেন্টে কটা কথা বলেছে ওটা আগে জানতে হবে আপনাদেরকে। আপনাদের বলবো, ভালো লাগলে আগামী 1 তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দেবেন, খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। যদি না ভালো লাগে ভোট দেবেন না, আমি জোর আপনাদের করব না। কিন্তু তৃণমূলের বন্ধুরা ভোট চাইতে আসলে আগে প্রশ্ন করবেন যে বিগত 5 বছরের মিমি চক্রবর্তীকে তোমাদের কথা শুনে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, ভোট দিয়েছিলাম, তিনি 5 বছরে এই বারুইপুরের মানুষের কথা, ভাঙড়ের মানুষের কথা, এই যাদবপুরের মানুষের কথা, এই টালিগঞ্জের মানুষের কথা কটা কথা বলেছে তার তথ্যটা আগে আমাদেরকে দাও। জিজ্ঞাসা করবেন না? কারণ যারা 5 বছর আগে মিমি চক্রবর্তীর হয়ে ভোট চেয়েছে তারা আবার এখন সায়নী ঘোষের হয়ে ভোট চাইতে আসছে। তাহলে তাদেরকে আগে জিজ্ঞাসা করতে হবে, বাবু তোমরাই তো মিমি চক্রবর্তীর হয়ে ভোটটা চাইলে, ভোটটা দিলাম, কিন্তু আমি পেয়ারা বিক্রেতা, আমি পেয়ারা চাষি, তাহলে আমার হয়ে কটা কথা পার্লামেন্টে বলেছে সে কথা বলো। আমি চাষি, আমার হয়ে কি কি কথা বলেছে পার্লামেন্টে সেটা জবাব দাও। আমি মহিলা, আমি যাতে স্বাবলম্বী হতে পারি, আমার হাতে যাতে টাকা আসে, সেই হয়ে কটা কথা পার্লামেন্টে বলেছো মহিলাদের বলবেন, আওয়াজ তুলবেন, মহিলারা জিজ্ঞাসা করবেন শালীনতা বজায় রেখে। উপরে আসো, ওখানে বসতে না। তো আপনি ছাত্র, আপনি জিজ্ঞাসা করবেন যে আমি ছাত্র যুবক, আমার হয়ে কটা কথা বলেছে তার জবাব চাইবেন। আপনাদের প্রশ্ন করতে হবে। আজকে প্রশ্ন করেননি বলে বছরে বছরে ভোটের সময় আসে, পড়ে যাই পাখির মতো, ভোট নেয় আর চলে যায় 4.5 বছর। আপনাদের যে এমপির কাছ থেকে যে পরিষেবা পাওয়া দরকার সেটা আপনারা পান না। তাই আপনাদের বলি, সাথে জিজ্ঞাসা করবেন, একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য পায়, 5 বছরে তাহলে কত পাবে? 25 কোটি টাকা। এদেরকে জিজ্ঞাসা করুন, এই লাস্ট 5 বছরে এমপি মহাশয়া 25 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছে তার তথ্যটা একটু আগে দাও, তারপরে 1 তারিখে আমাদের কাছ থেকে ভোটটা তোমরা নেবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে তৃণমূলের বন্ধুরা মাইকের যদি আওয়াজ শুনে, তাদের উদ্দেশ্যও বলছি, সাধারণ মানুষকেও বলছি, 1 তারিখে ভোট, আর আজকে 15 তারিখ, এখানে প্রায় 15 দিন এখনো বাকি আছে, 16 দিন এখনো বাকি আছে ভোট দিতে। তাই এই 16 দিনের মধ্যে এরা লিস্ট পাবলিশ করবে না যে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে, কি উন্নয়নের জন্য খরচ করেছে, এটা ওরা পাবলিশ করার সাহস দেখাবে না। কারণ ওদেরকে যে দায়িত্ব দিয়ে পার্লামেন্টে ওনাকে পাঠিয়েছিলেন সে দায়িত্ব প্রথম কথা পালন করেনি, দ্বিতীয় কথা 5 কোটি টাকা উন্নয়নের জন্য 1 বছরে আসে, 25 কোটি টাকা 5 বছরে পায়, সে টাকা তারা সঠিক জায়গায় খরচ করেনি। দেখলে দেখা যাবে যে প্রকল্পের নাম দিয়ে টাকাটা উঠেছে সেই প্রকল্পটাও হয়তো নাই। হয়তো দেখবেন আপনার এলাকায় একটা 500 ফুটের বা 500 মিটারের ঢালাই রাস্তার জন্য 20 লাখ টাকা তুলে নিয়েছে। ওই টাকাটা দেখবেন, ওইটা যদি তথ্য দেয়, ওই পাড়া থেকে ওই পাড়া 500 মিটার রাস্তা ঢালাই হয়েছে,
আপনি তো তথ্যটা দিতে হবে, কিছু করার নেই, কিন্তু ওটা খুঁজলে দেখা যাবে ওই রাস্তাটাই নাই। তাহলে টাকাটা লুটেছে। বা একটা হাইমাস লাইট লাগিয়েছে 40 মিটারের হলে বা 40 ফুটের হলে কত খরচ? 3 লাখ 3.5 লাখ টাকা, ওটা 7-8 লাখ টাকা বিল করে। কি হয়? মধ্যখানে 4 লাখ টাকা খেয়ে নিয়েছে। আমি বলছি কেন 1 তারিখের আগে এরা পাবলিশ করার সাহস দেখাবে না? কারণটা হচ্ছে, আমিও তো একজন বিধায়ক, আমারও তো কাজ হচ্ছে, আমিও তো বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেছি। কল করতে কত টাকা লাগবে, 8 ফুট চওড়া 6 ফুট গেজ 100 মিটার রাস্তা করতে কত লাগবে, ঘাট করতে কত লাগবে, লাইট বসাতে কত লাগবে, কম্পিউটারের জন্য কি, সমস্ত ডিটেলস কিন্তু কম বেশি আমার কাছে আছে। তা আমি তো ধরে দিতে পারবো, একটা কল করিয়ে যদি 3 লাখ টাকা বিল করে কলটা করতে 1,25,000 টাকা খরচ হচ্ছে, সেটা তো আমি জানি। তাহলে 1,75,000 টাকা ওরা ঝেড়ে দিচ্ছে, সেটা আমি বলতে পারবো, আর ভোট পাবে না ওরা। 1 তারিখের আগে ওরা পাবলিশ করার সাহস দেখাবে না। কিন্তু ভোটার আপনারা মায়েরা আওয়াজ তুলতে হবে, বলতে হবে যে আপনাদের উন্নয়নের জন্য যে টাকা এসেছিল সে টাকাটা কোথায় খরচ হয়েছে, আগে তুমি তৃণমূল আমাকে দেখাও, তারপরে ভাই তুমি আমার কাছ থেকে ভোট চাইবে। আর না হলে এবার ভোট তোমাদেরকে দেবো না। আগে জানতে হবে একটা এমপির কাজ কি। আসলে আমরা ভুলে যাই, ভোটের সময় আসে হই হই হয়, ব্যানার পোস্টার লাগাই, এই কিছু একটা যেন হচ্ছে বলে এই ভোটটা দিয়ে দেবে, সকাল সকাল গেলেন গিয়ে ভোটটা দিয়ে চলে আসলেন। এটা নয়। আগামী 5 বছর কিভাবে দেশ চলবে, দেশের নাগরিক কিভাবে এগিয়ে যাবে, দেশের প্রতিটা নাগরিকের হাতে দিনের শেষে কাজ করে যাতে একটা মোটা অঙ্কের টাকা থাকে, দেশের এই যারা চাষবাস করছে মাসের শেষে একটা ভালো অ্যামাউন্ট যেন তাদের হাতে থাকে, যারা পড়াশোনা করছে পড়াশোনা শেষ করে যাতে একটা চাকরি পায়, যারা সরকারি কর্মচারী আছে তাদের ডিএটা যাতে ঠিকঠাক করে বাড়ে, যারা কন্ট্রাকচুয়াল আছে তারা সমকাজে যাতে সমবেতন পায়। এক কথায় দেশ আর দেশবাসী আগামী 5 বছর কিভাবে এগিয়ে যাবে তার জন্য সারা ভারতবর্ষের প্রায় 100 কোটি মানুষ ভোটার আছে। 140 কোটি মানুষের জন্য ওই 100 কোটি মতো ভোটার ভোট দিয়ে 543 জনকে পার্লামেন্টে পাঠায়। এই 543 জনের কাজ হয় আগামী 5 বছর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে, ভালো থাকবে তার আইন তৈরি করা। তাহলে ছোটোখাটো ব্যাপার নয়। মায়েদের বলবো 1000 টাকা 1200 টাকা দিয়ে ভোটটাকে যদি চাইতে আসে দেবেন না। আমি 1000-1200-এর বিরোধী করব না, কিন্তু মায়েদের বলবো একটু ভাববেন, ছোটোখাটো বিষয় নয় এটা। আগামী 5 বছর দেশ কিভাবে চলবে, আপনি মহিলা আপনি হিজাব পরে আপনি রাস্তাঘাটে ঘুরতে পারবেন কি পারবেন না সেটাও নির্ভর করছে ওই 543 জনের মধ্যে যাদবপুর থেকে যাকে পাঠাবে সে আপনার হয়ে বলছে কি বলছে না। আপনি আগামী 5 বছর যে পরীক্ষা কেন্দ্রে যাবেন, যেমন এবার 2022 সালে বড়বার এই তৃণমূলের সরকার, এই কুণাল ঘোষদের সরকার, এই মিমি চক্রবর্তীদের সরকার, এই সায়নী ঘোষের সরকার আমার হিন্দু সমাজের মা বোনের হাত থেকে শাখাপালা খুলে তাকে পরীক্ষা কেন্দ্রে পাঠাচ্ছে কেন? আগামী দিনে আমার হিন্দু সমাজের মা বোনেদের হাত থেকে শাখাপালা খোলার সাহস না দেখাতে পারে, সেই জন্য দেশের আইন যেখানে তৈরি হচ্ছে অ্যাডভোকেট নূর আলম খানকে পাঠাতে হবে। আপনারা জানেন, অনেকে জানেন না, এখানে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এসে ভোট চাইবে। আমি ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির উদ্দেশ্যে বলছি, 2022 সালে ডিসেম্বর মাসে যখন পশ্চিমবাংলায় টেটের পরীক্ষা হচ্ছিল, সেই সময় হিন্দু সমাজের মা বোন যারা টেট পরীক্ষা দিতে গিয়েছিল তাদের হাত থেকে শাখাপালা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল। তখন ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি কোথায় ছিল? তখন মোদী কোথায় ছিল? তখন অমিত শাহ কোথায় ছিল? তখন আপনার এই দিলীপ ঘোষ কোথায় ছিল? তখন শুভেন্দু অধিকারী কোথায় ছিল? তখন হিন্দু মা বোনেদেরকে অপমান হয়নি? তখন কোন এদেরকে খুঁজে পাওয়া যায়নি? ওই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম ওই মায়েদের হাত থেকে শাখাপালা খোলার বিরোধিতা করেছিল।
তো আগামী দিনে আমার মায়েদের শাখাপালার দিকে তাকানোর সাহস না পাই, আমার যে মা যে বোন হিজাব পরে বোরখা পরে স্কুলে যায় তাকে ডিস্টার্ব করার সাহস না পায়, সেই জন্য যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় কোনো ফুলকে পাঠাবার দরকার নাই, আর কোনো সিম্বলকে পাঠাবার দরকার নাই। একটা সিম্বলকে একবার সুযোগ দেন আপনারা পার্লামেন্টে পাঠাবার, খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান, খাম চিহ্ন পার্লামেন্টে হয়ে গেলে আপনাদের হয়ে কথা বলবে। আইন যেখানে তৈরি হবে নাগরিকের পক্ষে যাতে আইন তৈরি হয়, কোনো কর্পোরেটদের পক্ষে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করবে, সাধারণ মানুষের পক্ষে আইনের কথা বলবে। ভাবতে হবে আপনাদের, এটা ছোটোখাটো বিষয় নয়। অনেকে অনেক ভুল বুঝাবে, অনেক করবে, আর সেই রকম মেকানিজম আমাদের নয়। 20টা লোক নিয়ে আর 20টা লোকের হাতে ঝান্ডা দিয়ে আর বেলুন দিয়ে এমনভাবে ছবি তুলে ছাড়া হচ্ছে যেন মনে হচ্ছে এবার যাদবপুর দখল করে নেবে। কি সেই মেকানিজম তো আমাদের নাই, সে নাটক আমরা করতেও পারি না। আমরা মানুষের সাথে মিশে পাড়াতে গিয়ে লোককে বোঝানোর চেষ্টা করি। হাজার হাজার মানুষ আমাদের সাথে আসছে, মানুষ প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষ ভরসা যোগাচ্ছে, কিন্তু অনেক মানুষ আসতে পারছে না। কেন? মিথ্যা কেস দেবে। এই বারুইপুরে এখানে ধবধবির অনেক মানুষ আমাদের মিটিংয়ে আসতে পারছে না, আমাদের কাছে ফোন করে দুঃখের কথা বলছে। কারণ এখানে যদি মিটিংয়ে আসে বারুইপুরের ফুটের ধারে যদি কেউ এই পেয়ারাটা নিয়ে যে বিক্রি করে তাকে ডিস্টার্ব করবে। ফোন করছে, ভাইজান কি করব। আমি বলেছি চিন্তা নেই, আসতে হবে না। ভালোবাসো ভাইজানদেরকে? বললো হ্যাঁ ভাইজান, জান দিয়ে দেবো। আমি জান লাগবে না, ব্যবসাটা করো, আমরা তো তোমার হাতে রুজি রুটি তুলে দিতে পারছি না, যেটা করছো করো। যখন 1 তারিখ আসবে ইভিএম মেশিনের সামনে তুমি যখন যাবে চুপচাপ গিয়ে খামে ছাপটা দিয়ে আবার ব্যবসাতে লেগে যাবে। সকলে এখানে আসতে পারছে না। তবে একটা কথা এটাও আমি সাথে বলি, আপনাদেরও বলে রাখছি, আপনাদের মাইকের আওয়াজ যাচ্ছে, দূরে বসে অনেক লোকজন শুনছে, তারাও ভয়ে আসতে পারছে না। আমি তাদের উদ্দেশ্যও বলছি, প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিলের প্রথম সারিতে যাবেন, কোনো সমস্যা নয়। ভোটটা কিন্তু আপনার ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে, আপনার এলাকার উন্নয়নের কথা ভেবে, আপনার এলাকার চাষিদের কথা ভেবে, আপনার এলাকার ছাত্র যুবের কথা ভেবে, আপনার এলাকার মা বোনেদের কথা ভেবে, আপনার এলাকার আর্থসামাজিক উন্নয়নের কথা ভেবে আপনারা ঝান্ডা তৃণমূলের নিয়ে ঘুরুন, কিন্তু ভোটটা খাম চিহ্নে এসে চুপচাপ দিয়ে চলে যাবেন। ভোটটা দিবস